হারিয়ে যাওয়া কালিকলম প্রবন্ধের একেবারে শেষ পর্যায়ে আমরা চলে এসেছি। এর আগের যে কত পর্ব তোমরা দেখেছ বা যারা দেখোনি তাদেরকে দেখে নিতে হবে, কারণ প্রতিটি পর্যায়ে আমরা লাইন ধরে ধরে এই প্রবন্ধটি পড়ে গেছি। প্রবন্ধটি খুব মজার ভঙ্গিতে লেখক লিখেছেন। এই প্রবন্ধের মধ্যে দিয়ে কলম কিভাবে বিবর্তিত হয়ে আজকের যুগে আমরা কোন জায়গায় দাঁড়িয়ে আছি সেই ইতিহাস বলা আছে। একেবারে প্রাচীন যুগে কি কলম ব্যবহার হতো, বিভিন্ন যুগে কি কলম ব্যবহার হতো, সেসবও তোমরা এখানে পেয়েছো। এবং একবার পড়া হয়ে গেলেই প্রবন্ধটা যে আর তুমি নিজে পড়বে না সেটা কিন্তু নয়, বারবার তুমি প্রবন্ধটা পড়বে, বুঝেছো? প্রবন্ধ বারবার না পড়লে কিন্তু ভিতরে কী আছে সেটা তোমার মাথায় থাকবে না। শুধু প্রবন্ধ বলে না, গল্প, উপন্যাসের অংশ, কবিতা, প্রবন্ধ, প্রতিটি জিনিস তোমাকে কিন্তু বারবার করতে হবে। আমি যখন পড়ালাম তখন একবার রিডিং করলে, তারপর শুধু প্রশ্নোত্তর করলে, তাহলে কিন্তু প্রশ্নোত্তরের মান ভালো হয় না। কারণ তোমাকে তো নিজে নিজে প্রশ্নোত্তর করতে হয়। প্রশ্নটা না দিয়ে দেওয়া হলো, কিন্তু উত্তরটা নিজে করতে হয়। আমি তোমাকে কয়েকটা কোয়েশ্চেন লিখে দিতে পারি, কিন্তু কয়েকটা কোয়েশ্চেন লিখে দেওয়া মানে সেইটাই যে পরীক্ষায় চলে আসবে তা তো না। আমি সবসময় করাচ্ছি কি, নানান রকম নমুনা করাচ্ছি, স্যাম্পল করাচ্ছি, যে এই ধরনের আসে, ওই ধরনের আসে। ঠিক আমি যে লাইনটি করালাম তার পরের লাইন থেকেই তোমার আসতে পারে। হ্যাঁ, একটা প্রবন্ধ আমি যদি সারা বছর পড়ি তাহলে প্রত্যেকটা চরণ থেকে, প্রত্যেকটা লাইন থেকে আমি প্রশ্নের উত্তর করে দিতে পারি। কিন্তু সারা বছর তো আর আমরা এই প্রবন্ধটা পড়বো না, তাই না? সারা বছরে আমি একবার পড়িয়ে দেব আর তারপরে আবার রিভাইজ করব, কিন্তু সারা বছর পড়বে তুমি। সেই কারণেই মাঝে মাঝেই এটাকে তুমি পড়বে, তাহলে কোথায় কি আছে খুব সহজেই প্রশ্নের উত্তর বেরিয়ে আসবে তোমার কাছে। এই প্রবন্ধেও আমরা দেখেছি কলমের ইতিহাস, কলম কি করে বিবর্তিত হলো। একেবারে সেই তোমার পালকের কলম, হাড়ের কলম, এই সমস্ত কিছু ছিল। তারপর বাঁশের কঞ্চির কলম, পায়রার পালকের তো বললামই আমি, পালকের কলম মানে পায়রার পালকও হতে পারে। তখন সেই কলমগুলোকে কালি ডুবিয়ে ডুবিয়ে লেখা হতো। কালি কত রকমভাবে হতে পারে তার কথাও বলা আছে। প্রাচীনেরা কি বলতেন তার একটা ছড়া আছে, সেটা মুখস্থ করতে হবে, আমি বলে দিয়েছিলাম। তারপরে লেখকরা কিভাবে কালি তৈরি করতেন তার পদ্ধতি, এটি বড় প্রশ্ন হিসেবে আসবে, সেটাও আমি বলে দিয়েছি। সব বইয়ের মধ্যেই আছে, এই অংশটির মধ্যেই আছে। তারপরে কার কলমের কীরকম সংগ্রহ, কালির দোয়াতের কীরকম সংগ্রহ, সব কিছু এর মধ্যে আছে। আর আস্তে আস্তে কলম যে তোমার প্রাচীন হয়ে গেল, কলমের জায়গা নিল কে? কলমের জায়গা নিল পেন। কি বলছো? কলমের জায়গা নিল কে? এখন লেখালেখির পরে কলমের জায়গা নিল কে? কম্পিউটার। ভেরি গুড, কম্পিউটার চলে এলো। এখন আর হাতে কেউ লেখে না। লেখক লেখালেখির অফিসে কাজ করেন। একদম প্রথমে যেটা বলা ছিল যে লেখালেখির অফিসে কাজ করেন মানে পত্রিকার অফিসে কাজ করেন, সেখানে যদি একদিন তিনি কলম না নিয়ে আসেন তাহলে তো তার সেদিন লেখাই হবে না। কারণ ঠিকমতো কলম তিনি অন্যদের কাছে পানই না। এমন এমন কলম হয়তো এলো যে কোনো রকমে কাজ চালানো যায়, কারণ কেউ এখন কলম দিয়ে লেখে না। হয়তো কোনো সই সাবুদের জন্য সেই পেনটি রাখা আছে, তাছাড়া হাতে কেউ লেখে না, সবাই কম্পিউটারে লেখে। এবং লেখকের লেখাও সেই কম্পিউটারে তুলে দেয় তার বন্ধুরা বা সহকর্মীরা। তো এইরকম বলতে বলতে কলমের ইতিহাস, কালির ইতিহাস, কীভাবে ফাউন্টেন পেন জন্ম নিল। আগে যে ওই তোমার কলম ছিল তোমার বাঁশের কঞ্চি থেকে তৈরি, সেসব থেকে আস্তে আস্তে ফাউন্টেন পেন জন্ম নিল। সবগুলোই আগে ছিল কি কালি ডুবিয়ে লেখা হতো। আর ফাউন্টেন পেন কি হলো, জন্মটাও তোমাদের মনে আছে। ফাউন্টেন পেন কীভাবে জন্ম হলো? ওয়াটারম্যান একদিন সেই ব্যবসার কাজ করতে গেছিলেন, সেখানে সই সাবুত হবে তার আগেই হঠাৎ কালির দোয়াত উল্টে
সেই কাগজের ওপর পড়ে গিয়েছিল। এখন তাতে ব্যবসার ক্ষতি, নতুন করে কালি, দোয়াত, তারপরে তোমার কলম আনতে হয়েছিল, যার ফলে হলো কি তার মধ্যে অন্য আর একজন ব্যবসা করে চলে গেল, তাই তো? তখন অ্যান্ডারসনের মনে হলো, এই ওয়াটারম্যানের মনে হলো যে না, এইভাবে তো চলবে না, অন্য কিছু ভাবতে হবে। তখন ওই ফাউন্টেন পেন তৈরি হলো। ফাউন্টেন পেন মানে কি, যে পেনের একটা অংশ থাকবে যার মধ্যে কালি ভরে রাখা যাবে এবং তার উপরের অংশ সঙ্গে নিব দেয়া থাকবে, সেই নিব সামান্য একটু চেরা থাকবে, সেখান থেকে ওই যে কালি ভরা অংশ সেখানে কালি ভরে দিলে এবং নিব দিয়ে আস্তে আস্তে সুন্দর করে লেখা যাবে। যে পেন আমরা ছোটোবেলায় ব্যবহার করেছি, তোমরা বোধহয় ব্যবহার করো নি, সেসব তোমরা ছোটো থেকেই বল পেন ব্যবহারে অভ্যস্ত, দেখেছো। হ্যাঁ, আর ওই সুন্দর ফাউন্টেন পেনে লেখা খুব সুন্দর হয়, না এত সুন্দর করে লেখা যায় সেগুলোতে। তো সেসব গেল, এখন খুব সহজ হয়ে গেছে, বল পেন পাওয়া গেছে এবং দামও কম বলে সকলে সেই পেনগুলো অ্যাভেল করতে পারে, মানে সকলে সেই পেন ব্যবহার করতে পারে। এবং সবথেকে দামি পেনের দামও আমরা জেনে ফেলেছি, উঠেছিল 2500 পাউন্ড। 1 পাউন্ড সমান 75 টাকা। এই মুহূর্তে 1 পাউন্ড সমান কত সেটাও আমরা বলতে পারি, ধরো সেটা 90-90-এর কাছাকাছি চলে গেছে, আমি পরে দেখে তোমাকে বলে দিচ্ছি। কিন্তু আশ্চর্য, সবই আজ অবলুপ্তির পথে। অবলুপ্তি মানে সেগুলো এখন আর তো নেই, লুপ্ত হয়ে যাচ্ছে। কম্পিউটার তাদের জাদুঘরে পাঠাবে বলে যেন প্রতিজ্ঞা করেছে, মানে কম্পিউটার যেন প্রতিজ্ঞা করেছে যে কোনো পেনকে আর কোনো কাজ করতে দেবো না, যত কাজ করার আমি করবো, তারা সব জাদুঘরে থাক, মিউজিয়ামে গিয়ে থাকুক। ফলে আমার মতো আরও কেউ কেউ নিশ্চয়ই বিপন্ন বোধ করছেন। আমি কে? হ্যাঁ, আমি বললে কলম। ফলে আমার মতো আরও কেউ কেউ নিশ্চয়ই বিপন্ন বোধ করছেন। বিপন্ন মানে বিপদগ্রস্ত। তা আমি কে? এই কথাগুলো বলছেন কে? হ্যাঁ, কবি বলে এখানে তো কেউ নেই। কবি কেউ আছে ওখানে? কি কবি বলে লেখা আছে? এই বিষয়টা তো বারবার বলেছি আমি, তোমাদের মাথায় রাখতে হবে কে লেখক কে কবি, এই জিনিসটা তুমি খাতায় লেখো, লিখে নাও কে কবি কে লেখক। এনে তো লেখক প্রাবন্ধিক বলা যায়, কিন্তু লেখক বললে তুমি খুব সহজ শব্দ দিয়ে বলতে পারছো। এখন বিপন্ন বোধ করছেন কারণ তারা কম্পিউটারে অভ্যস্ত না, ওই কলম দিয়ে লিখতেই অভ্যস্ত। তো মানুষের হাত থেকে যদি কেড়ে নেওয়া হয় কলম, যদি হাতের লেখা মুছে যায় চিরকালের জন্য, তবে আর কী রইল? সাংঘাতিক ব্যাপার তো, যে মানুষের হাতের লেখা দিয়ে মানুষের পরিচয়, তাই না? তো সেই হাতের লেখারই যদি আর কোনো দাম না থাকে, যদি প্রয়োজন না থাকে, ভাবো তো, ভাবতে পারছো? তোমরা যখন বড় হয়ে যাবে তখন হয়তো ওই শৈশবদের ব্যাপারটা থাকবেই না, এখনও আছে আমাদের। হ্যাঁ, তাহলে কী করে হবে? তখন সব ডিজিটাল চালু হবে, ডিজিটাল সবুজ চালু হবে, আর তখন আর পেন দিয়ে লিখতেই হবে না। তো সেটাই বলছেন যে তাহলে কী রইল? বঙ্কিমচন্দ্র লিখেছিলেন লাঠি তোমার দিন ফুরাইয়াছে। বঙ্কিমচন্দ্র তার একটু লিখিয়েছিলেন, তো কলমের দিন কি ফুরালো? হতে পারে, কিন্তু ইতিহাসে ঠাঁই কিন্তু তার পাকা। কারণ ইতিহাস তো মোছা যাবে না। পেন দিয়ে যত রকম কর্মকাণ্ড হয়েছে, যত কবিতা লিখেছেন, যত লেখক লিখেছেন, তাদের অমূল্য লেখা, তাই তো? দেশি বিদেশি সব জায়গায় সবাই তো কলম দিয়েই লিখেছেন, সেগুলো তো মুছে ফেলা যাবে না, তাই না? সেগুলো তো চিরকালীন হয়ে রয়ে যাবে আমাদের কাছে। যারা ওস্তাদ কলমবাজ তাদের বলা হয় ক্যালিগ্রাফিস্ট বা লিপি কুশলী। এই লাইনটা দাগ দিয়ে রাখো। ক্যালিগ্রাফিস্ট কাদের বলে? প্রশ্ন দেখো, ক্যালিগ্রাফিস্ট কাদের বলে? প্রশ্ন লেখো, ক্যালিগ্রাফিস্ট কাদের বলে? উত্তর এখন লিখতে হবে না, কারণ উত্তর তুমি পারবে, বইতেই লেখা আছে। যারা ওস্তাদ কলমবাজ তাদের বলা হয় ক্যালিগ্রাফিস্ট বা লিপি কুশলী। ওস্তাদ কলমবাজ মানে কি? যারা খুব সুন্দর লিখতে পারে,
কলম নিয়ে, হ্যাঁ, সুন্দর করে যারা লিখতে পারে, সুন্দর করে লেখা মানে ডিজাইন করে লেখা নয়, যারা, হ্যাঁ মানে একটা লেখা ক্যালিগ্রাফিস্ট বা লিপিকুশলী তাদের পারে যে খুব সুন্দর হাতে লেখা, ওই যে যেমন ওখানে লিখেছে দেখো, তাকেও তুমি লিপিকুশলী বলতে পারবে। শুধু এরকম না, এরকমও হয় যখন কোনো মেলা টেলায় হয়তো গেছো তোমরা, দেখবে চালের ওপর তোমার নাম লিখে দেবো, বলবে চালের ওপরে তোমার নাম লিখে দেবে। ভাবতে পারছো চালের ওপরে নাম লিখে দেওয়া মানে তোমার নামটা, একটা ছোট্ট চাল, তার উপরে তোমার নামখানা লিখে দেবে, সেটা তোমার ম্যাগনিফাইং গ্লাস দিয়ে দেখতে হবে। বুঝতে পারছো বিষয়টা? মানে তাদের ক্যালিগ্রাফিস্ট বলে। এদেরও মানে যারা হাতের লেখা সুন্দর করে লেখে তাদেরকে তুমি ক্যালিগ্রাফিস্ট বা লিপিকুশলী বলতে পারো। তাহলে যারা ওস্তাদ কলমবাজ মানে যারা সুন্দর করে লিখতে পারেন তাদের ক্যালিগ্রাফিস্ট বলে। উত্তর তুমি লিখতেই পারবে, পরে এক্ষুনি উত্তর লিখতে হবে না, শুনে নাও আগে। মুঘল দরবারে একদিন তাদের কত না খাতির, কত না সম্মান। সে মুঘল আমলেও তাদের সম্মান ছিল, এখনকার দিনেও যারা ক্যালিগ্রাফিস্ট তাদের সম্মান আছে। আর বিশেষ করে এই ভোটের সময় তুমি লিখতে পাবে, যারা দেওয়ালে টেওয়ালে সুন্দর করে লেখেন তাদেরও তুমি লিপিকুশলী বলতে পারো। সুন্দর করে লিখতে পারাটা কম নয়, সবাই পারে না কিন্তু। শুধু মুঘল কেন, বিশ্বময় সব দরবারে, ঠিক এই কথাই বলছেন যে শুধু মুঘল দরবারে খাতির কেন, বিশ্বময় সব দরবারেই তাদের খাতির। আমাদের এই বাংলা মুলুকেও রাজা জমিদাররা লিপিকুশলীদের গুণী বলে সম্মান করতেন, তাদের ভরণ পোষণের ব্যবস্থা করতেন। যারা ভালো লিখতে পারেন, হাতে লেখা যাদের ভালো, আগেকার দিনে দলিল দস্তাবেজ সব লেখা হতো, সব হাতে লেখা হতো জানো তো। তারপরে পুঁথিপত্র, প্রাচীন যে পুঁথিপত্র সেগুলো সব হাতে লেখা হতো। সাধারণ গৃহস্থ লিপিকরদের ডেকে পুঁথি নকল করাতেন। এই দেখো যারা পুঁথি, লক্ষ্মীর পাঁচালী এরকম, বা ওই তোমার দেবতাদের ভজনা করার জন্য যে পুঁথি সেইগুলো কেউ হয়তো রচনা করেছেন, সেগুলো এদেরকে হাতের লেখায়, সুন্দর হাতের লেখায় লিখিয়ে নিতেন। এখনও পুঁথি দেখলে চোখ জুড়িয়ে যায়। প্রাচীনকালের কোনো পুঁথি যদি তোমরা দেখো, আমি দেখাবো একদিন, কারণ আমি একটা লাইব্রেরিতে গেছিলাম, সেখানে একটা প্রাচীন পুঁথি দেখেছি। সেটা কোন কালের কার এখনও সেটা আবিষ্কার হয়নি, গবেষণা চলছে, কিন্তু সেই পুঁথি দেখেছিলাম। কি সুন্দর হাতের লেখায় লেখা, সুন্দর হাতের লেখায় লেখা। এরকম কাগজটা তো সেই তালপাতার মতো প্রায় কাগজটা, হ্যাঁ, তার মধ্যে সুন্দর করে লেখা। দেখাবো আমি ছবি, হ্যাঁ হলদেটে হয়ে যায় কাগজ পুরনো হলে। সেই জন্য বলছি এখনও পুঁথি দেখলে চোখ জুড়িয়ে যায়। সমান হাতের লেখা, মুক্তোর মতো হাতের লেখা, প্রতিটি অক্ষর যেন সমান। এটাই সংস্কৃততে বলা হচ্ছে সমানি সম শীর্ষানি ঘনানি বিরলানি চ, সব অক্ষর সমান, প্রতিটি ছত্র সুশৃঙ্খল পরিচ্ছন্ন। এই অংশটা দাগ দাও, সমানি সম শীর্ষানি ঘনানি বিরলানি চ। এই অংশের অর্থ কি প্রশ্ন আসবে, লিখে নাও। হ্যাঁ, এই প্রশ্নে এই অংশের অর্থ কি লিখে নাও প্রশ্নটা। সমানি সম, 2 নম্বর প্রশ্ন লেখো, সমানি সম, উত্তরে জায়গা রেখে লেখো। সমানি সম শীর্ষানি ঘনানি বিরলানি চ। শীর্ষানি তালব্য দীর্ঘই, মূর্ধন্যস্বয় রেফ, মূর্ধন্যয় রস্বই। শীর্ষানি ঘনানি চ, ঘনানি বিরলানি চ। বিরলানি বয়রস্বই র, লয়াকার নয় রস্বই, বিরলানি চ। উদ্ধৃতি শেষ করে ড্যাশ দাও। এর অর্থ কি? অর্থ বইয়ের মধ্যেই তুমি পাবে। সব অক্ষর সমান আর প্রতিটি ছত্র সুশৃঙ্খল পরিচ্ছন্ন। এক একজনের যাকে বলে মুক্তোর মতো হস্তাক্ষর, আমি বলছিলাম না, অথচ কত সামান্যই না রোজগার করতেন ওরা। এত সুন্দর করে লিখতে পারেন, এত গুণ। 4 খণ্ড রামায়ণ কপি করে একজন লেখক অষ্টাদশ শতকে পেয়েছিলেন নগদ 7 টাকা, ভাবো তো। কিন্তু কিছু কাপড় আর মিঠাই, কিছু কাপড়
একটু মিষ্টি আর 7 টাকা দেওয়া হয়েছিল সমস্ত। তখনকার দিনে 7 টাকা, 7 টাকা না, অনেক কিছু না, 7 টাকা মানে বেশি, কিন্তু এখনকার তুলনায় তো তত কিছু ছিল না। 7 টাকাতে সারা জীবন তো চলবে না 7 টাকায়। 4 খণ্ড রামায়ণ কপি করে পেয়েছিলেন। এক সাহেব লিখে গেছেন 19 শতকে 12 আনায় 32,000 অক্ষর লেখানো যেত। 12 আনা মানে 75 পয়সা। 75 পয়সায় 32,000 অক্ষর লেখানো যেত। তবুও পুঁথির কত না মাহাত্ম্য, কারণ এত সুন্দর হাতের লেখা, তাকে ঘিরে লিপি করে কত না গর্ব। অনেক পুঁথিরই খবরদার, এ পুঁথি যেন কেউ চুরি করার চেষ্টা না করে। অনেক পুঁথিরই, তারপর কি আছে গো, অনেক পুঁথিরই পরে কি আছে দেখো, খবরদার এ পুঁথি যেন কেউ চুরি করার চেষ্টা না করে। এখানটা একটু ইয়ে লাগছে, এই অংশটা আমাকে আরেকবার করতে হবে। অনেক পুঁথিরই পরে খবরদার কথাটা ঠিক মতো আসছে না, আমার মনে হচ্ছে এখানটা একটু ভুল আছে, আমি দেখবো বইয়ের মধ্যে। কলমকে বলা হয় তলোয়ারের চেয়েও শক্তিধর, এই অংশটা দাগ দাও। কলমকে বলা হয় তলোয়ারের চেয়েও শক্তিধর, এবং লেখো এটা, এটা প্রশ্নের ভীষণই আসে কেন বলে। কলমকে বলা হয় তলোয়ারের চেয়েও শক্তিধর, পেয়েছো? লেখো লেখো, কেন, একটু চটপট লেখো। শক্তিধর বলা হচ্ছে এই জন্য যে কলমের মধ্যে দিয়ে যদি, কলম থেকে যদি শক্তিশালী লেখা বেরোয়, সেই লেখার চোটে অনেক সময় অনেক কিছু পরিবর্তন আসতে পারে, তাই তো? এটাই হচ্ছে কলমের শক্তি। তরোয়াল মানে যুদ্ধ করেও অনেক সময় যা হয় না, একটা সুন্দর সুন্দর লেখা দিয়ে কিন্তু সেই জিনিসটি হয়ে যায়। ফাউন্টেন পেনও হয়তো আবাসে ইঙ্গিতে তাই বলতে চায়, কেননা অনুষঙ্গ হিসাবে ব্যারেল, কার্টিজ এসব কথা শোনা যায়। এইসব কথাগুলো এসেছে ওই পেনের কালি ভরার জন্য, ব্যারেলে কার্টিজ এসছে যে কালিটা বদলে দেওয়ার জন্য, কিন্তু ইদানিং বারুদের গন্ধ কানে পৌঁছায়। এগুলো হচ্ছে তাৎপর্যপূর্ণ কথা, মানে একটা পেনের ইতিহাসের মধ্যে এইসব শব্দ আসবে কেন? আসছে কারণ শক্তি, পেনের লেখা দিয়ে মানুষকে যে হারিয়ে দেওয়া যায়, যুদ্ধে যেমন অস্ত্র দিয়ে হারিয়ে দেওয়া যায় অন্যকে, ঠিক সেরকম শক্তিশালী লেখা দিয়েও কিন্তু অনেককে হারিয়ে দেওয়া যায়। সেই জন্যেই বলা হয় যে তলোয়ারের চেয়েও শক্তিধর কলম। অন্যদিকে ইতিহাসে কিন্তু অনেক পালকের কলমধারীকে সত্যই কখনো কখনো তলোয়ার হাতে লড়াই করতে হয়েছে ক্রূর কিংবা মিথ্যাচারী প্রতিপক্ষের সঙ্গে। যখন ওই পালক দিয়ে লিখতো, সেই যুগের কথা বলছে, অনেকেই হয়তো পালক দিয়ে লেখাপড়া করছে, লেখাপড়ার কাজ করছে কলম দিয়ে, আবার তাকে যুদ্ধক্ষেত্রেও যেতে হয়েছে, তাই তো? সুতরাং যখন দেখি না, একটা র্যাঙ্ক বাদ গেল, কলকাতার ইতিহাসেও এ ধরনের ডুয়েল বা দ্বৈরথের কাহিনী রয়েছে। কলকাতা যখন সৃষ্টি হয় তখনকার ইতিহাসেও কিন্তু এই ডুয়েল বা প্রতিপক্ষের সঙ্গে লড়াইয়ের কাহিনী চলে এসেছে। ভাবতে ভালো লাগে, আমাদের কালের অধিকাংশ লেখকই এখনও কলমে লেখেন। অনেক ধরে ধরে টাইপরাইটারে লিখে গেছেন মাত্র একজন, তিনি অন্নদা শঙ্কর রায়, এই জায়গাটা রাখ দাও। গত বছর ধরে কবি সুভাষ মুখোপাধ্যায়ও টাইপরাইটার ধরেছেন। অন্যরা প্রায় সবাই লিখছেন কলমে, অবশ্য ফাউন্টেন পেন কিংবা বল পেনে। সম্ভবত শেষ পর্যন্ত নিবের কলমের মান মর্যাদা বাঁচিয়ে রেখেছিলেন একমাত্র সত্যজিৎ রায়, এই জায়গাটা দাগ দাও। তার অনেক সুস্থ সুন্দর নেশার একটি ছিল লিপি শিল্প। সত্যজিৎ রায়ের হাতে লেখা ভীষণ ভালো ছিল, এবং নানা রকম ওই ডিজাইন করা, ছোট ছোট করে লেখা খুব সুন্দর করতেন। তার হাতের লেখার কুশলতার সঙ্গে অন্যান্য শিল্পকর্মের সম্পর্ক থাকা খুবই সম্ভব। কে না জানেন রবীন্দ্রনাথ বেশি বয়সে যে চিত্রশিল্পী হিসাবে বিশ্বময় সম্মানিত হয়েছিলেন, তার সূচনা কিন্তু হাতে লেখা পাণ্ডুলিপির পাতায়। অক্ষর কাটাকুটি করতে গিয়ে আনমনে রচিত হয়েছিল ছন্দবদ্ধ সাদা কালো ছবি। রবীন্দ্রনাথের ছবি যদি দেখো, রবীন্দ্রনাথের কবিতার পাণ্ডুলিপি যদি দেখো, মানে তিনি যেভাবে লিখেছিলেন সেই ছাপাটাই যদি তুমি দেখো, দেখবে অনেক জায়গায় তিনি কাটাকুটি করেছেন, সেই কিন্তু কাটাকুটিটাই যেন একটা ছবি হয়ে উঠেছে। দেখালে বুঝবে, দেখে দিচ্ছে। কম্পিউটারে নাকি ছবি আনতে পারে, কিন্তু সে ছবি কতখানি যন্ত্রের আর কতখানি শিল্পীর
যন্ত্র যেভাবে বলবে তোমাকে সেইভাবে আঁকতে হবে, কিন্তু সেটা শিল্পীর মনের কাছাকাছি কতটা, এটা একটা প্রশ্ন। আমি কালিখেকো কলমের ভক্ত বটে, কিন্তু তাই বলে ফাউন্টেন পেন বা বল পেনের সঙ্গে আমার কোনো বিবাদ নেই। কেননা ইতিমধ্যেই বল পেনের কাছে আত্মসমর্পণ করে বসে আছি আমি। বল পেনের কাছে আত্মসমর্পণ মানে বল পেন ছাড়া চলবে না তো আমার। মনে মনে সেই ফরাসি কবির মতোই বলেছি, তুমি সবল, আমি দুর্বল, তুমি সাহসী, আমি ভীরু। তবু যদি আমাকে হত্যা করতে চাও তবে তাই হোক, ধরে নাও আমি মৃত। আহা, কি সুন্দর কথা। কবিতার মধ্যে দিয়ে বলছেন যে এইখানেই লেখকের লেখার বৈশিষ্ট্য। দেখো, একটা পেন মানে পেনের ইতিহাস বলে ছোটোবেলায় যেভাবে পেন ব্যবহার করেছেন, তারপরে বল পেন মানে তোমার এখনকার যে ডট পেন বলা হয়, এই পেনের কাছে তিনি তো আত্মসমর্পণ করছেনই, কারণ এই পেন ছাড়া এখন আর লেখার সুবিধে হচ্ছে না, এগুলো সহজে পাওয়া যাচ্ছে, সেই জন্য এগুলো নিয়ে লেখাই ভালো। সেই জন্য বলছেন যে তিনিও হাল ছেড়ে দিয়ে বলেন ঠিক আছে, আমি তাহলে এগুলো ব্যবহার করব। অনেকে ছিলেন আগের দিনে, যেমন দেখবে যে আমি মোবাইল ব্যবহার করতে পারি না বাবা, আমি সব পারি না, কিন্তু যুগে যুগে এমন সময় দাঁড়িয়েছে যে সবাইকেই মোবাইলটা ব্যবহার করতে হচ্ছে, তাই না? ব্যাংকের এটিএম কার্ড অনেকে ইউজ করতে চাইতেন না একটা সময়, না না বাবা ও কী হবে না হবে, এখন সবাই বাধ্য হচ্ছে। আসলে যুগের সঙ্গে সঙ্গে সব কিছু পরিবর্তন হয়, আর পরিবর্তনের সঙ্গে তোমাকে মানিয়ে নিতে হবে, সেটাই হচ্ছে প্রকৃত শিক্ষা। ঠিক সেই কথাই এখানে বলা আছে। হ্যাঁ, একবার অন্তত নিবের কলমকে দেখা গেছে খুনির ভূমিকায়। অসাধারণ লেখক, তোমার আমার সকলের প্রিয় কঙ্কাবতী ডমরুধরের স্বনামধন্য লেখক ত্রৈলোক্যনাথ মুখোপাধ্যায় মারা গিয়েছিলেন নিজের হাতের কলম হঠাৎ অসাবধানতাবশত বুকে ফুটে গিয়ে। সেই আঘাতেরই পরিণতি নাকি তার মৃত্যু। ওই যে বলা, বুকে পেন ফুটে। ত্রৈলোক্যনাথ মুখোপাধ্যায় অনেক প্রাচীন লেখক, তার কঙ্কাবতীর চরিত্র, ডমরুদর চরিত্র হচ্ছে খুব সাহিত্যে, আমাদের সাহিত্যে খুব পরিচিত চরিত্র। সেই লেখক নিজের হাতের কলম, তখন তারা কলম ব্যবহার করতেন নিবের কলম, সেই নিবটা এমনভাবে বিঁধে গিয়েছিল, নিশ্চয়ই ধারালো সেই নিব ছিল, যে তার মৃত্যু ঘটেছিল। সেই জন্য বলছে না কলমকে খুনির ভূমিকায় দেখা গেল। আমরা কিন্তু এই প্রবন্ধ পাঠ শেষ করলাম।